রিসেন্টলি আমি 2026 সালের বহুল প্রতীক্ষিত সার্ভাইভাল হরর মুভি প্রাইমেট দেখলাম। মুভিটি পরিচালনা করেছেন জোহানেস রবার্টস। তিনি এর আগে 47 মিনিটস ডাউন, রেসিডেন্ট ইভিল, ওয়েলকাম টু রাকুন সিটি এর মতো সিনেমা দিয়ে দর্শকদের মাঝে জনপ্রিয় হয়েছেন। মুভিটি একেবারেই নতুন, তাই রেটিং আপাতত ফ্ল্যাকচুয়েট হচ্ছে। বন্ধুরা, আজ আমরা প্রাইমেট মুভির পুরো কাহিনী জানব এবং এর এন্ডিং এক্সপ্লেনেশন এবং কিছু ফ্যাক্ট নিয়ে আলোচনা করব। তো দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন ভিডিও। মুভির শুরুতে একজন লোককে দেখানো হয় যে কিনা ইঞ্জেকশন দেওয়ার জন্য একটা শিম্পাঞ্জির খাঁচায় প্রবেশ করে। শিম্পাঞ্জিটিকে সে নাম ধরে ডাকে, অর্থাৎ তারা একে অপরকে চেনে। ইঞ্জেকশন রেডি করে পেছনে ঘুরতেই লোকটি দেখে শিম্পাঞ্জিটি তার নিজের জায়গায় নেই। এরপর একটি ছোট ভেন্টের দিকে লোকটি এগিয়ে যায়। সামনে পড়ে থাকা একটা টেডি বিয়ার উঠিয়ে লোকটি শিম্পাঞ্জিটিকে ডাকতে থাকে। ভেন্টের ভেতর থেকে একটা হাত টেডি বিয়ারটির দিকে এগোতে থাকে এবং আচমকা লোকটির হাত ধরে তাকে ভেন্টের ভেতর টেনে নেয় এবং মুখের চামড়া মাংস টেনে ছিঁড়ে তাকে মেরে ফেলে। এরপর সিন কাট হয় এবং আমাদের 36 ঘন্টা আগের সময় নিয়ে যাওয়া হয়, যেখানে আমাদের পরিচয় হয় লুসি, কেট এবং হ্যানার সাথে। বেসিক্যালি এরা সবাই একটা সামার ভ্যাকেশন ট্রিপ প্ল্যান করে লুসির বাড়িতে। লুসি, যে কিনা বছর খানেক আগে নিজের মাকে হারিয়ে বড্ড একা হয়ে পড়েছে, এবং সেই কষ্টটা হালকা করতেই কেট, যে কিনা লুসির বেস্ট ফ্রেন্ড, সে তাকে সঙ্গ দিতে হাওয়াইতে লুসির লাক্সারি বাড়িতে যাওয়ার পরিকল্পনা করে এবং এখানে তাদের সঙ্গ দেয় কেটেরই আরেক বন্ধু হ্যানা। ফ্লাইটে হ্যানা কয়েকটা ছেলের সঙ্গে ফ্লার্ট করে এবং তাদের নাম্বার সেভ করে রাখে। ফ্লাইট থেকে নেমে তারা দেখে নিক তাদের রিসিভ করতে এসেছে, যে কিনা কেটের ভাই, এবং এখানে হ্যানা নিকের সাথে ফ্লার্ট করতে থাকে, যেটা লুসিকে কিছুটা বিব্রত করে তোলে। এরপর তারা সবাই মিলে লুসির লাক্সারিয়াস বাড়িতে পৌঁছয়, যেটা পাহাড় আর সমুদ্রে ঘেরা রিমোট এরিয়াতে অবস্থিত। বাড়িতে ঢুকে লুসি প্রথমে বাবার সঙ্গে দেখা করে। আমরা লুসির বাবা অ্যাডামের সাথে পরিচিত হই। অ্যাডাম একজন বিখ্যাত লেখক ছিলেন এবং বুক রিলিজের প্রোগ্রাম নিয়ে কিছুটা টেনশনে ছিলেন, কিন্তু লুসিকে দেখেই তার মন ভালো হয়ে যায়। অ্যাডাম বেসিক্যালি কানে শুনতে ও বলতে পারত না, ফলে তাকে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হতো। সে বাকিদের সাথে হাই হ্যালো পর্ব সারে এবং নেককে তার গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করলে নেক জানায় তারা ব্রেকআপ করে ফেলেছে। তখন অ্যাডাম লুসিকে বলে, তোমার চান্স আছে, লুফে নাও। কিন্তু যেহেতু নেক সাইন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না, তাই লুসি তার বাবার কথাটিকে সরি বলে চালিয়ে দেয়। আসলে লুসির মনে নেকের প্রতি একটা দুর্বলতা ছিল এবং সেটা অ্যাডাম জানতেন। পরের সিনে আমরা লুসিকে তার বোনের রুমে দেখতে পাই। তার বোন তার উপর অভিমান করেছিল, কারণ একটা লম্বা সময়ের পর লুসি বাড়িতে ফিরেছে এবং তার বোন একা একাই ততদিনেই বাড়িতে সময় কাটিয়েছে। এরপর লুসি তার বোনের কাছে ক্ষমা চায় এবং টেডি বিয়ার দেখিয়ে জানায় এটা স্পেশাল কারোর জন্য সে এনেছে। এই সময় একটা হাত আচমকা সেই টেডি বিয়ারটিকে নিয়ে নেয় এবং এখানে আমরা একটা শিম্পাঞ্জিকে দেখতে পাই। শিম্পাঞ্জিটি ট্যাবলেটের মাধ্যমে জানায় তার নাম বেন। বেন নামের শিম্পাঞ্জিটি আসলে লুসিদের পোষ্য এবং এই ট্যাবলেটটি তার কথা বলার মাধ্যম। বেন ট্যাবলেটটির মাধ্যমে আবারও জানায় লুসি ফিরে আসায় সে খুব খুশি হয়েছে। এরপর দুই বোন বেনকে আদর করতে থাকে। পরের সিনে লুসি বেনকে সবার সাথে ইন্ট্রোডিউস করাতে নিয়ে গেলে হ্যানা বেনকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। লুসি অভয় দিয়ে বলে বেন তাদের ফ্যামিলির অংশ। বেন তখন হ্যানার দিকে হ্যান্ডশেকের ভঙ্গিতে হাত বাড়িয়ে দেয় এবং হ্যানার সাথে হ্যান্ডশেক করে। এইসব ঘটনায় বেন সহ লুসির বান্ধবীরা খুবই মজা পায়। সিন শিফট হয় এবং হ্যানাকে দেখা যায় ঘুরে ঘুরে বাড়িটা এক্সপ্লোর করতে। হ্যানা একটা ফটো ফ্রেমের কাছে এসে ভালো করে দেখতে থাকে। তখন সেখানে নেক আসে এবং জানায় ছবিটা লুসি এবং তার মায়ের। হ্যানা এখানে জিজ্ঞেস করে তার মায়ের কি হয়েছিল। নেক বলে গত বছর ক্যান্সারে তিনি মারা গিয়েছিলেন। এখানে ক্যামেরা লুসির মা এবং আরেকটি শিশু শিম্পাঞ্জির ছবির ওপর ফোকাসড হয় এবং নিকের মাধ্যমে আমরা জানতে পারি লুসির মা ডক্টর এলেনা
বিখ্যাত প্রাইমেটোলজিস্ট ছিলেন। এবার এই প্রাইমেটোলজিস্ট কি? এটা জীববিজ্ঞানের একটি শাখা যেখানে মানুষ বাদে অন্যান্য প্রাইমেট যেমন বানর, শিম্পাঞ্জি, গরিলা এদের নিয়ে বৈজ্ঞানিক গবেষণা করা হয়। আর যারা এই বিষয়টি নিয়ে পড়াশোনা বা গবেষণা করেন তাদেরকে বলা হয় প্রাইমেটোলজিস্ট। বেনকে ডক্টর এলেনাই উদ্ধার করে এনেছিলেন এবং তাকে সন্তান স্নেহে বড় করে তুলেছিলেন। এরপর নিক হ্যানাকে একটা জয়েন্ট দেয় এবং সেখান থেকে চলে যায়। হ্যানা এরপর একটা ল্যাভিশিং সুইমিং পুল দেখতে পায়। সে সেখানে গিয়ে জলে পা ডুবিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পরে একটা শব্দে সে ঘাবড়ে যায় এবং পেছন ফিরে দেখতে পায় বেন সেখানে বসে আছে। বেন এখানে এক দৃষ্টে সুইমিং পুলের জলের দিকে তাকিয়ে থাকে এবং তার মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায়। হ্যানা তাকে ডাকতে থাকে। বেন একটা সময় হ্যানার দিকে হাত বাড়িয়ে দেয়। যখনই হ্যানা হাত বাড়ায় তখন বেন তার হাত জোরে চেপে ধরে এবং হ্যানা প্যানিক করে চিৎকার করে ওঠে। সেই মুহূর্তে অ্যাডাম সেখানে এসে বাঁশি বাজায় এবং বেন হ্যানার হাত ছেড়ে দেয়। অ্যাডাম তখন ফোনে টাইপ করে হ্যানাকে জানায় অচেনা কাউকে দেখলে বেন এরকম ব্যবহার করে। বেনকে নিয়ে এরপর অ্যাডাম সেখান থেকে চলে যায়। বেনের খাঁচায় তাকে রেখে আসার সময় অ্যাডাম দেখতে পায় সেখানে একটি বেজির ক্ষতবিক্ষত মৃতদেহ। অ্যাডাম এখানে জানতে পারে বেনকে বেজি কামড়ে দিয়েছে এবং সে যন্ত্রণায় বিহ্বল হয়ে গিয়েছে। পরদিন সকালে অ্যাডাম তার 2 মেয়েকে সেই বেজি দেখায়। আমরা জানতে পারি বেজিটা কোনো রকম ভাইরাস বহন করছে কিনা সেটা টেস্ট করতে ল্যাবে পাঠাচ্ছে অ্যাডাম। পরের সিনে প্রত্যেককে এনজয় করতে দেখা যায়। সিন এগোয় এবং দেখা যায় 4 বন্ধু মিলে বসে চিল করছে। হ্যানা এবং নিককে এখানে বন্ডিং করতে দেখা যায়। সেটা দেখে লুসি খানিক জেলাস ফিল করে। সে হ্যানাকে বলে প্লেনের সেই ছেলেগুলোকে ফোন করে ডেকে পাঠাতে যাদের সাথে সে ফ্লার্টিং করছিল। বেসিক্যালি লুসি ইনডাইরেক্টলি নিককে বোঝাতে চাইছিল হ্যানাকে সিরিয়াসলি না নিতে, কিন্তু হ্যানা এখানে লুসিকেই ফোনটা করতে বলে। এতে করে লুসি আরও অ্যারোগেন্ট হয়ে নিজেই কেটের ফোন থেকে ফোন করে এবং ভয়েস মেলে তাদেরকে ইনভাইট করে। ফোন কাট করতেই তখনই কেটের মায়ের ফোন আসে এবং সে কথা বলতে বলতেই কেট বেশি ড্রিঙ্ক করে অসুস্থ হয়ে যাওয়ায় লুসি তাকে রুমে নিয়ে যায়। কেট এখানে নিজের হাফ হার্ট পেন্ডেন্ট লুসিকে দেখায়, যার আরেকটা হাফ লুসির কাছেও দেখতে পাই আমরা। অর্থাৎ তাদের দুজনের বন্ধু হিসাবে বন্ডিংটা কতটা স্ট্রং সেটা আমাদের কাছে প্রকাশ পায়। অন্যদিকে নিক আর হ্যানাকে আমরা একান্ত মুহূর্ত কাটাতে দেখি। হ্যানা নিককে এখানে বলে লুসি সম্ভবত তাকে ইমপ্রেস করতে চায়। তখন নিক বলে সে তাকে বোনের চোখে দেখে, অর্থাৎ লুসির মনে নিকের জন্য ফিলিংস থাকলেও নিক তাকে সেই চোখে দেখত না। নিক এবং হেনার আবেগ ঘন মুহূর্তটা পেছন থেকে দেখতে থাকে লুসি এবং তার মন ভেঙে যায়। সিন শিফট হয় এবং আমরা একজন ভেটনারকে বেনের খাঁচায় ঢুকতে দেখি এবং এটাই মুভির প্রথম সিন যেখানে ভেটনার মর্মান্তিকভাবে মারা যায়। সিন কাট হয় এবং কেটের ঘুম ভেঙে যায়। সে ফোন সার্ফিং করতে করতে রুমের বাইরে আসে এবং টেবিলের ওপর একটা টেডি বিয়ার দেখতে পায়। সেভাবে সেটা হ্যানার, তাই তাকে ডাকতে থাকে। সেই সময় হঠাৎ সেখানে আসে বেন। বেনকে দেখে কিছুটা অবাক হয়, কারণ বেন স্বাভাবিক অবস্থায় থাকে না। তার মুখ থেকে অনবরত লালা পড়তে থাকে। তারপর সে আক্রমণাত্মক হয়ে কেটকে তাড়া করে। কেট ভয় পেয়ে রুমের ভেতর চলে যায়। স্লাইডিং ডোরের ওপার থেকে বেন খুব ক্রিপি ভাবে তাকিয়ে থাকে তার দিকে। ভয় পেয়ে কেট লুসিকে ডাকতে থাকে। লুসি আসতেই বেন সেখান থেকে চলে যায় এবং কেট লুসিকে বলে বেনের আচরণে কিছু গন্ডগোল আছে। লুসি এরপর টেডি বিয়ারটা মাটিতে পড়ে থাকতে দেখে এবং তাতে রক্তের দাগ লেগে থাকে। লুসিকে বলে বেন মারতে এসেছিল তাকে, কিন্তু সেখানে লুসির বোন হেসে মজার ছলে বলে বেন কাউকে মারতে পারে না। ঠিক তখনই আচমকা চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে সবাই পুলের দিকে ছুটে যায়। দেখা যায় নিক আর হ্যানা বেনের আক্রমণ থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করছে। লুসি এখানে এবার ভয় পায় বেনের আচরণ দেখে। লুসি বেনকে কুল ডাউন করবার চেষ্টা করে। অন্যদিকে নিক আস্তে আস্তে বেনের পেছনে গিয়ে একটা দড়ি জোগাড় করে যাতে বেনকে বেঁধে রাখা যায়। তখন নিকের হাত লেগে একটা খেলনা বেজে ওঠে এবং বেন চিৎকার করে ওঠে, কিন্তু তেড়ে যায় না। নিক দড়িটি পরাতে না পেরে লুসিকে দিয়ে দেয়। লুসি এরপর বেনের গলায় দড়ি পরিয়ে তাকে বেঁধে ফেলে।
সে অ্যাগ্রেসিভ হয়ে নিককে ধাক্কা মেরে ফেলে দেয়, কিন্তু বাধা থাকায় বেশি এগোতে পারে না। এরপর সেখানে লুসির বোন আসে এবং সিচুয়েশন দেখে হতভম্ব হয়ে যায়। হ্যানা বেনকে শুট করে দেওয়ার কথা বললে লুসি তার উপর রেগে যায়। কেট জানায় তাদের ভেটনারকে ফোন করা উচিত। ভেটনারকে ফোন করতেই আকস্মিকভাবে বাড়ির মধ্যে থেকেই ভেটনারের ফোনের আওয়াজ ভেসে আসে। অর্থাৎ বেন তো ভেটনারকে আগেই মেরে ফেলেছে এবং তার ফোন সেই খাঁচাতেই পড়ে রয়েছে। হঠাৎ সবাই খেয়াল করে বেন দড়ি ছিঁড়ে ফেলেছে। কিছু বুঝে ওঠার আগেই সে আক্রমণ করে লুসির বোনের ওপর এবং তার পায়ে কামড় বসিয়ে দেয়। ভয়ে সবাই প্যানিক করতে শুরু করে দেয় এবং সেই মুহূর্তে নিক জলে ঝাঁপ দিতে বলে, কারণ শিম্পাঞ্জি সাঁতার কাটতে পারে না। এই কথা শুনে সবাই মিলে জলে ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তেই গল গল করে রক্ত বেরোতে থাকে লুসির বোন এরিনের পা দিয়ে। নিক একটা কাপড় দিয়ে তার পা বেঁধে ফেলে। অন্যদিকে বেন পুলের সাইডে দাঁড়িয়ে লাফালাফি চিৎকার করতে থাকে এবং এখান থেকেই শুরু হয় একটা ইন্টেন্স মুহূর্ত। কারণ সবাই লক্ষ্য করে এই জায়গা থেকে বেরোনোর একটাই মাত্র রাস্তা এবং সেই রাস্তার সামনে দাঁড়িয়ে মূর্তিমান আতঙ্ক বেন। তাদের একদিকে যেমন বেন, অন্যদিকে পাথরের সমুদ্র ছাড়া আর কিচ্ছু নেই। তারা সাহায্যের জন্য চিৎকার করলেও নির্জন জনশূন্য স্থানে তাদের সাহায্যের জন্য কেউই ছিল না। এরই মধ্যে হঠাৎ বেন অন্য সাইডে চলে এসে তাদের ভয় দেখাতে থাকে। নিকের মাথায় এই সময় একটা প্ল্যান আসে। সে বেনকে হঠাৎ ধাক্কা দেয় উপর থেকে এবং সবাই ভাবে বিপদ টলে গেছে, কিন্তু এখনই মরে গেলে গোটা 1 ঘন্টার সিনেমা কিভাবে হবে। তাই বেন এখানে কোনোভাবে বেঁচে যায় এবং অসাবধানী নিককে হ্যাঁচকা টান দিয়ে উপর থেকে নিচে ফেলে দেয়। পাহাড়ের উঁচু অংশ থেকে একদম মাটিতে পড়ে মাথা থেতলে মারা যায় নিক এবং এখান থেকেই শুরু হয় আসল সার্ভাইভালের খেলা। বেন যেন টোটালি একটা জম্বি শিম্পাঞ্জিতে পরিণত হয়েছে এবং খুন করে তার রক্তে নেশা লেগে গিয়েছে। 4 জন মেয়ে টোটালি পুলের জলে বন্দী হয়ে যায়। জলের বাইরে বেন এবং পুলের অপর সাইডে খাঁড়া পাহাড়, যেখান থেকে পড়লে মৃত্যু নিশ্চিত। কিন্তু সমস্যা হচ্ছিল লুসির বোনকে নিয়ে, কারণ সে ক্ষত নিয়ে বেশিক্ষণ ভেসে থাকতে পারছিল না। লুসি এরপর একটা ফ্লোটিং বোট দেখতে পায়, যেটা তার খুব দরকার ছিল, কিন্তু তার কিছুটা দূরেই বসেছিল বেন। লুসি এরপর খুব সন্তর্পণে বোট আনতে যায় এবং সে সফল হয়। এরপরেই তার নজর পড়ে বেনের সামনে পড়ে থাকা ফোনের দিকে। ফোন হাতে পেলে নিশ্চয়ই একটা সাহায্য পাওয়া যাবে, কিন্তু ফোনের কাছাকাছি পৌঁছতেই ফোনটি আচমকা বেজে ওঠে আর বেন অ্যালার্ট হয়ে গিয়ে এখানে লুসিকে আক্রমণ করতে যায়। কেট তখনই জল থেকে উঠে এসে বেনকে উত্ত্যক্ত করতে থাকে যাতে লুসি ফোনটা নিয়ে নিতে পারে। তাদের প্ল্যান এখানে কাজ করে যায় এবং তারা ফোনটা পেয়ে যায়। ফোন হাতে পেয়ে তারা দেখে ফ্লাইটের সেই ছেলেগুলো তাদেরকে ব্রিং ব্যাক করেছিল। এর ফলে তাদের কাছে ভিডিও কল করে হেল্প চাইতে থাকে তারা, কিন্তু ছেলেগুলো ভাবে লুসিরা হয়তো ইয়ার্কি করছে। আচমকা বেন ওপরের লাইটের তার বেয়ে পুলের ওপর এসে হেনার মাথার চুল টেনে ধরে, ফলে হেনার চুল সমেত মাথার স্কিন ছিঁড়ে যায়। সে মর্মান্তিকভাবে আহত হয়। ধস্তাধস্তির কারণে ফোনটা জলের তলায় গিয়ে ডেড হয়ে যায় এবং তাদের শেষ ভরসাটুকু ডুবে যায়। তারা শুনতে পারে বেন তার ট্যাবলেটটির মধ্যে একটি শব্দ বারবার প্লে করছে, যেটা হলো ডেড। সিন শিফট হয় আর আমরা অ্যাডামকে দেখতে পাই। সে নিজের বইয়ের উদ্বোধন করতে ব্যস্ত। তখন তার কাছে একজন ভেটের কল আসে। সে ব্যস্ত থাকায় কল কেটে দেয়। এরপর ভেট মেসেজ করে জানায় যে বেজিটিকে টেস্টের জন্য দিয়েছিল অ্যাডাম সেটা র্যাবিস পজিটিভ। এখানে অ্যাডাম খানিকটা টেন্স হয়ে যায় এবং সে তার মেয়ে এরিনকে ফোন করতে থাকে, কিন্তু আমরা সকলেই জানি এরিনের কি অবস্থা হয়েছে। একটানা জলে ভাসতে ভাসতে তাদের সকলেরই চোখ লেগে এসেছিল। হঠাৎ কেটের ঘুম ভাঙলে সে আশেপাশে চেয়ে দেখে বেন নেই। তাই লুসির বোনকে হেনার সাথে পুলে রেখে লুসি আর কেট রুমে যাওয়ার চেষ্টা করে, যাতে করে অন্য একটি ফোনের সাহায্যে তারা বাইরের কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারে। তারা পা টিপে টিপে হেঁটে রুমে ঢোকে। ফোন খুঁজতে খুঁজতে লুসির পা টিভির রিমোটে পড়ে এবং টিভিটা আচমকা অন হয়ে যায়। সেই আওয়াজ শুনে বেন তাদের দিকে ছুটে আসতে থাকে। ভয়ে তাড়াতাড়ি দুজনে একটা ক্লজেটের ভেতর ঢুকে যায়। বেন রুমে চলে আসে এবং টিভির সামনে শান্ত হয়ে কিছুক্ষণ বসে। পরক্ষণেই দুর্দম রাগে টিভিটা ভেঙে ফেলে। এই দৃশ্য দেখে কেট ও লুসি ভয় পেয়ে যায় এবং তাদের ধাক্কা লেগে ক্লজেটের কিছু জিনিস পড়ে যায়। বেন এখানে আবার টেনশন মোডে চলে আসে। সে ক্লজেটের সামনে এসে ক্লজেটের দরজা ভাঙতে শুরু করে। এইখানে লুসি আর কেট দুজনের ভাগ্য সহায় হওয়ায় একটা সময়ের পর কাউকে বেন দেখতে না পেয়ে
সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর লুসি সেখান থেকে বেরিয়ে এসে মাটিতে পড়ে থাকা ফোন তুলে নিয়ে কাউকে ফোন করার চেষ্টা করতেই বেনের ট্যাবলেটের সাউন্ড শুনতে পায়। পেছনে ফিরতেই লুসি দেখে বেন তার ঠিক ওপরের বাংকারে বসে। লুসি এখানে পালানোর চেষ্টা করতেই বেন আচমকা লাফিয়ে পড়ে আক্রমণ করে। দুজনের মধ্যে একটা ধস্তাধস্তি শুরু হয়। এই সময় কেট পেছন থেকে এসে বেনকে আঘাত করে এবং বেন ডিস্ট্র্যাক্ট হয়ে পড়লে সেই সুযোগে তারা অন্য রুমে চলে আসে। যেহেতু বাড়িটি হাইটেক, জানলা দরজা প্রায় পুরোটাই কাঁচের। বেন সেই কাঁচের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে, কিন্তু পরক্ষণেই একটু পিছিয়ে গিয়ে নিজের সর্বশক্তি দিয়ে কাঁচ ভেঙে ফেলে লুসি এবং কেটকে ফের তাড়া করে। লুসি এবং কেট দৌড়তে দৌড়তে পুলের কাছাকাছি চলে আসার সময় কেটকে ধরাশায়ী করে একটা পাথর দিয়ে থেঁতলে মেরে ফেলে বেন। তারপর ঝাঁপিয়ে পড়ে লুসির ওপর। হ্যানা সেই মুহূর্তে পুল থেকে উঠে এসে পাশে পড়ে থাকা সেই দড়িটা পরিয়ে দেয় বেনের গলায়। তারপরই লুসি আর কেট পুলে ঝাঁপ দিয়ে সেই দড়ি ধরে টেনে বেনকে জোর করে জলে নামাতে চায়, যেহেতু শিম্পাঞ্জি সাঁতার কাটতে পারে না। এদিকে আমরা দেখতে পাই বেন জল দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে নিজের সর্বশক্তি দিয়ে পেছনের দিকে সরতে থাকে এবং একটা সময় বেন তাদেরকে ওভারপাওয়ার করে দেয় এবং তাদের প্ল্যান সাকসেসফুল হয় না। অন্যদিকে অ্যাডামের মনে কু ডাকতে থাকে। তার মনে হয় কোনো না কোনো একটা গন্ডগোল হয়েছে, তাই সে প্রোগ্রাম থেকে বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেয়। সিন কাট হয় এবং আমরা ড্রু আর ফিলকে দেখতে পাই। এদের সাথেই হ্যানারা ফ্লার্ট করেছিল ফ্লাইটে। যেহেতু লোকেশন পাঠানোই ছিল, তাই তারা ইনভিটেশন পেয়ে লুসির বাড়িতে চলে আসে। বাড়িতে তারা কাউকে দেখতে না পেয়ে স্প্লিট হয়ে তাদেরকে খুঁজতে থাকে। এখানে বেনের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা তাদের দুজনকে দেখতে পাই। বেন তাদেরকে নিঃশব্দে ফলো করতে থাকে মারার জন্য। এখানে ড্রু একটা রুমে ঢুকে পড়ে এবং একটা ছবি দেখে জানতে পারে এই বাড়িতে একটা বন্য জন্তু পোষা হয় এবং ঠিক সেই সময় বেন তার কাছাকাছি চলে আসে। ড্রিউ এখানে ভয় তো পায়, কিন্তু সে বেনের সাথে মজার ছলে মেশার চেষ্টা করে। সে বেনকে দেখে হাততালি দেয়, ইভেন বেনও হাততালি দিতে থাকে। ড্রিউ তার গাড়ির চাবিটা অন্যদিকে ছুঁড়ে দিয়ে বেনকে ডিস্ট্র্যাক্ট করবার চেষ্টা করে, কিন্তু বেন এখানে একদম স্থিরভাবে ড্রিউর দিকে চেয়ে থাকে। স্বাভাবিক, বেন তো আর কুকুর নয়, সে এখন একটা ইনফেক্টেড জম্বি। বেন ধীরে ধীরে তার খুব কাছাকাছি আসে এবং মনে হয় বেন যেন খেলা করছে। হঠাৎ বেন ড্রিউর মুখ চেপে ধরে আর তার নিচের চোয়াল টেনে ছিঁড়ে ফেলে। ড্রিউ সেখানেই মারা যায়। এরপর বেন ফিলকে খুঁজতে শুরু করে। ফিল এদিকে লুসিদের খুঁজে পায় এবং লুসিদের সাবধানতা অমান্য করেই চিৎকার করে হাসতে থাকে। আওয়াজ শুনে বেন সেখানে চলে আসে এবং ড্রিউয়ের ভাঙা চোয়াল ছুঁড়ে মারে ফিলের দিকে। ফিল তখন বুঝতে পারে সে পালাতে গেলে বেন তাকে বেলচা দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে। বেনের ডিস্ট্রাকশনের সুযোগ নিয়ে হ্যানা কোনো দিকে না তাকিয়ে পুল থেকে উঠে সোজা ফোন আর চাবি নিয়ে বাইরে দৌড় মারে। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করতে গিয়ে হ্যানা বুঝতে পারে ভুল করে সে ফিলদের গাড়িতে উঠে পড়েছে। এরপর গাড়ি থেকে বেরোতেই দেখতে পায় বেন তার সামনে গাড়ির চাবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অর্থাৎ বেন বন্য জন্তু হলেও তার বুদ্ধি মানুষের মতোই হয়ে গিয়েছিল এবং এই মুহূর্তে মানুষের মনের ডার্ক আচরণগুলোর রিফ্লেকশন তার মধ্যে ফুটে উঠছিল। হ্যাঁ না, এখানে ভয় পেয়ে গাড়ির ভেতরে ঢুকে গাড়ি লক করে দেয়। সে পুলিশকে কল করে, কিন্তু লোকেশন বলতে পারে না, কারণ লোকেশন সে ভুলে যায়। এদিকে গাড়ির ব্যাক সাইড দিয়ে বেন গাড়ির ভেতর ঢুকে আসে এবং হ্যানাকেও মর্মান্তিকভাবে মেরে ফেলে। অন্যদিকে লুসি খুব সাবধানে পুল থেকে বেরিয়ে ঘরের দিকে যাওয়ার সময় তার পায়ে কাঁচের টুকরো গেঁথে যায়, কিন্তু সে চিৎকার করতে পারে না। এমন সময় বেন সেখানে চলে আসে এবং তাকে মারতে যাওয়ার আগেই একটা গাড়ির শব্দ তার মনোযোগ টেনে নেয়। অ্যাডাম এই সময় বাড়িতে ফিরে আসে এবং বুঝতে পারে গোটা সিন খুব একটা ভালো নয়। বেন লুসিকে তাড়া করতে থাকে এবং অ্যাডাম কানে শুনতে না পাওয়ার জন্য সেই ঘটনার শব্দ তার কানে পৌঁছয় না। একটা সময় বেন লুসির সামনে এসে বসে এবং হঠাৎই শান্ত হয়ে যায়। লুসি ভাবে বেন হয়তো আগের মতোই হয়ে গিয়েছে, কিন্তু এটা বেনের একটা ট্র্যাপ ছিল। সে হঠাৎ লুসির হাতটা খামচে ধরে এবং তার হাত ভেঙে দেয়। লুসি সেই মুহূর্তে বেনের ক্ষত চেপে ধরে, যেটা বেজির কামড়ানোর কারণে হয়েছিল, এবং তার যন্ত্রণায় বেন পাগল হয়ে যায়। লুসি এরপর সোজা সোফার তলায় ঢুকে যায়, কিন্তু বেন তার পিছু ছাড়ে না। সে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। এই সময় লুসির বোন এরিন এসে লুসিকে বাঁচানোর চেষ্টা করে এবং বেনের সমস্ত মনোযোগ নিজের দিকে করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু বেনের শক্তির সাথে তারা পেরে ওঠে না। এই সময় যেহেতু বেন পুরোপুরিভাবে ইনফেক্টেড হয়ে গিয়েছিল, তাই তার মধ্যে ভালো মন্দের কোনো বিচার কাজ করছিল না। একটা অমানসিক শক্তি এসে গিয়েছিল তার মধ্যে,
এরই মধ্যে অ্যাডাম একটা রুমে গিয়ে ড্রুয়ের লাশ দেখতে পায় এবং সে মুহূর্তে বুঝে যায় এখানে কি ঘটেছে। বেন লুসিকে ওভার পাওয়ার করে ড্রুয়ের মতনই মারার জন্য উদ্যত হয় এবং তখনই অ্যাডাম এসে বাঁশি বাজায়, ফলে বেন থেমে যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লুসিকে ছেড়ে দিয়ে বেন এবার অ্যাডামের ওপর ঝাঁপিয়ে পড়ে। অ্যাডাম ফাইট ব্যাক করে কিন্তু বেনের শক্তির সাথে অ্যাডামও পেরে ওঠে না। সামনে একটা ওয়াইনের বোতল দেখতে পেয়ে অ্যাডাম এবার বেনের মাথায় সেটা ভেঙে ফেলে এবং তার ভাঙা অংশটা বেনের বুকে গেঁথে দেয়, ফলে বেন মারাত্মকভাবে আহত হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে। এই মুহূর্তে সবকিছু শান্ত হয়ে যায়। বেন, এরিন এবং অ্যাডাম তিনজন একে অপরকে জড়িয়ে ধরে। শেষ পর্যন্ত এই অভিশপ্ত রাতের ইতি ঘটতে চলেছে। কিন্তু কাহিনী এখানেই শেষ হয় না। বেন আবারও আস্তে আস্তে উঠে দাঁড়ায় এবং সব শক্তি নিয়ে দৌড়ে আসতে থাকে তাদের তিনজনের দিকে। লুসি এখানে নিজেকে স্যাক্রিফাইস করে। সে দুজনকে দুদিকে ঠেলে দেয় এবং বেন তাকে নিয়ে নিচে ঝাঁপ দেয়, কিন্তু শেষ মুহূর্তে অ্যাডাম লুসির হাত টেনে ধরে, ফলত সে বেঁচে যায় এবং বেন নিচে পড়ে মারা যায়। পুলিশ হেনার করা কল ট্রেস করে সেখানে পৌঁছয় এবং সকলকে উদ্ধার করে। লুসির বোন এরিনকে ইমিডিয়েটলি হাসপাতালে নেওয়া হয় এবং র্যাবিসের ট্রিটমেন্ট শুরু করা হয়। ডাক্তার জানায় সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে এবং এখানেই শেষ পর্যন্ত এই রক্তাক্ত হত্যালীলার ইতি হয়। আচমকা আবার লুসি বেনের ট্যাবলেটের সাউন্ড শুনে ভয়ে চমকে ওঠে। সে দেখে একজন পুলিশ অফিসার সেটিকে বাজেয়াপ্ত করছে এবং এই ডেডলি মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই ছিল মুভি প্রাইমেটের পুরো কাহিনী। এবার মুভি এন্ডিং আর ফ্যাক্ট নিয়ে কথা বলবো। বেসিক্যালি পরিচালক বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনাগুলোকে রেফারেন্স করে এই গোটা মুভিটি বানিয়েছেন। যেমন সবচেয়ে উল্লেখযোগ্য রেফারেন্স হলো ট্র্যাভিস দ্য শিম্পাঞ্জি। ট্র্যাভিস ছিল একটি পুরুষ শিম্পাঞ্জি। কানেকটিকাটের স্ট্যামফোর্ডে স্যান্ড্রা এবং জেরোম হ্যারেলস দম্পতি মাত্র 3 দিন বয়সে তাকে দত্তক নেয়। ট্র্যাভিস মানুষের পরিবারে একদম মানুষের সন্তানের মতোই বড় হয়েছিল। সে মানুষের পোশাক পরতো, মানুষের মতো খেত, এমনকি কম্পিউটারে ছবি দেখতো এবং রিমোট দিয়ে টিভিও চালাতো। 2009 সালে 16 ফেব্রুয়ারি ঘটে একটা মর্মান্তিক দুর্ঘটনা। স্যান্ড্রার বন্ধু চার্লা ন্যাশ যখন তাদের বাড়িতে আসেন তখন ট্র্যাভিস হঠাৎ করে হিংস্র হয়ে ওঠে এবং চার্লার ওপর ঝাঁপিয়ে পড়ে। ট্র্যাভিস অত্যন্ত শক্তিশালী ছিল। সে চার্লার মুখমণ্ডল, হাত এবং চোখের মারাত্মক ক্ষতি করে। স্যান্ড্রা নিজে ছুরি দিয়ে আঘাত করেও ট্র্যাভিসকে থামাতে পারেননি। পুলিশ পরে ঘটনাস্থলে পৌঁছায় এবং ট্র্যাভিসকে গুলি করে হত্যা করে। চার্লা ন্যাশ পরবর্তী সময় বেঁচে গেলেও তার চোখ, নাক এবং ঠোঁট পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় এবং তারপরে তার মুখে জটিল ফেস ট্রান্সপ্ল্যান্ট করে অস্ত্রোপচার করতে হয়েছিল। সুতরাং সেই জাতীয় রেফারেন্সের সঙ্গে র্যাবিস ইনফেকশন ব্লেন্ড করে একটা আধুনিক হরার সার্ভাইভাল মুভি এই প্রাইমেট। পরিচালক এই সিনেমায় সিজিআই পরিবর্তে প্র্যাকটিক্যাল ইফেক্টস এবং অ্যানিমেট্রিক্সের ব্যবহার করেছেন, যাতে শিম্পাঞ্জিটিকে আরও বাস্তবসম্মত এবং ভীতিকর মনে হয়। বেসিক্যালি র্যাবিস ইনফেক্টেড বেজিটি বেনকে কামড়ানোর পরেই সে ইনফেক্টেড হয়ে যায়, কিন্তু ইনফেক্টেড হওয়ার পরও বেন কোনো সাধারণ প্রাণীর মতো আক্রমণ করেনি। সে একে একে লুসির বন্ধুদের ট্র্যাপে ফেলে এবং আক্রমণ করতে থাকে। একটি দৃশ্যে দেখা যায় বেন আক্রমণ করার আগে ইশারায় একটা ভয়ঙ্কর বার্তা দেয়। সিনেমাটির সবচেয়ে বড় শিক্ষা হলো বন্যপ্রাণী যত বুদ্ধিমান বা প্রশিক্ষণ প্রাপ্তই হোক না কেন, তাদের মূল স্বভাব বন্যই থাকে। মানুষের পরিবেশে একটি শিম্পাঞ্জিকে রেখে তাকে মানুষের মতো আচরণ করতে বাধ্য করা মূলত প্রকৃতির বিরুদ্ধে যাওয়ারই শামিল। যখনই সুযোগ আসে বা পরিস্থিতি বিগড়ে যায়, তারা তাদের আদিম রূপেই ফিরে যায়। তাছাড়া মুভিটিতে একটি সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়েছে। র্যাবিস ভাইরাস কতটা ভয়ঙ্কর হতে পারে। এটি কেবল একটি শারীরিক রোগ নয়, এটি এক একটি প্রাণীর বিবেক এবং স্মৃতিশক্তিকেও ধ্বংস করে দিয়ে তাকে হিংস্র দানবে পরিণত করে। কোনো পশুকে কামড়ানোর পর যদি সঠিক সময়ে ব্যবস্থা না নেওয়া হয়, তবে তার ফল কতটা মর্মান্তিক হতে পারে এখানে সেটা ফুটে উঠেছে। লুসি এবং তার পরিবার বেনের ওপর এতটাই অন্ধবিশ্বাস করত যে তারা প্রাথমিক অসুস্থতার লক্ষণগুলোকে উপেক্ষা করেছিল। যেমন লুসির বোন এরিন বলেছিল, বেন কখনো আক্রমণ করতে পারে না, এবং এই অতি আত্মবিশ্বাসী তাদের জীবনের ঝুঁকি বাড়িয়ে দিয়েছিল। এই ছিল প্রাইমেট মুভির প্লট, ফ্যাক্ট এবং এন্ডিং এক্সপ্লেনেশন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনি আপনার মতামত অবশ্যই জানাতে পারেন। আগামী পর্বে আরও একটি রোমাঞ্চকর মুভি এক্সপ্লেনেশন নিয়ে থাকবো আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।